ওকে, আজকে শুরু করা যাক। তো আজকের লেকচারে আমরা বেসিক্যালি কনসেন্ট্রেশনের ক্যালকুলেশন মানে আরো ক্যালকুলেশনের সেকেন্ড পার্টগুলো আমরা দেখব। আরো কিছু কিছু ক্যালকুলেশন বাকি ছিল আমাদের। অ্যান্ড আগের লেকচারের যে জিনিসগুলো আছে এটার সাথে কাইন্ড অফ রিলেটেড। সো প্রত্যেকটা জিনিস একটু দেখবা। যেমন as previously discussed, the amount of substance can be defined as the number of particles in a substance. And আমরা ওই দিন কিন্তু পড়েছিলাম যে কেমিস্ট্রির মধ্যে একটা ফান্ডামেন্টাল ইউনিট আছে, সেটা হচ্ছে মোলস। মোলসের মাধ্যমে আমরা বেসিক্যালি মেজার করি কেমিস্ট্রিতে এনি টাইপ অফ সাবস্টেন্স, কতটুকু সাবস্টেন্স বেসিক্যালি তোমার এক্সপেরিমেন্টে ইনভলভড আছে, কিংবা কোনো রিয়াকশনে কতটুকু অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আছে, কিংবা ইউজড আপ হইতেছে, ওইটা আমরা দেখে থাকি। সাধারণত আমাদের এই we saw this formula that day, that moles is equal to mass divided by molar mass. And আচ্ছা, এইটা তো গেল, ঠিক আছে। এখন there is another formula called concentration. Okay, there is a formula called concentration. এখন concentration কি? concentration ও কিন্তু আরেকটা ইউনিট like moles, but it's used for basically measuring the amount of the solution. যদি কোনো জিনিস সলিউশন আকারে থাকে তখন আমরা বেসিক্যালি the measurementটা আমরা বেসিক্যালি কি হয়, যদি সলিউশন আকারে থাকে, if it's a solution or a gaseous mixture, তখন আমরা কি করি, আহ, তখন আমরা কি করি, সো ইফ ইটস এ গ্যাস or gaseous mixture, তখন আমরা বেসিক্যালি এইটাকে মেজারমেন্ট ইউনিট হিসেবে ইউজ করে থাকি। এটা হচ্ছে কনসেন্ট্রেশন। সাধারণত এটার ইউনিট দেখবা মোল পার ডিএম কিউব, সামথিং লাইক দ্যাট। এখন মোল পার ডিএম কিউবটা কোথা থেকে আসছে? আমরা যদি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই ভলিউম ধরে থাকি, তাহলে কি এই হইতেছে কনসেন্ট্রেশনের বেসিক্যালি ফর্মুলা। এখানে মোল আসে আর এখানে ডিএম কিউব আসে। So when you bring this up, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে তোমার বেসিক্যালি মোল পার ডিএম কিউব এরকম আসে, ঠিক আছে। কি বলছি, সো দিস ইজ বেসিক্যালি কনসেন্ট্রেশন। ওকে, এটা গেল। তারপরে আসো তোমার, মানে এটা গেল, তারপরে আসো তোমার মোলস ইজ ইকুয়াল টু তাহলে আমরা যদি এই মোলসটাকে, ঠিক আছে, এই মোলসটাকে যখন আমরা ইয়ে সাবজেক্ট বানাই, তখন কি হয়, কনসেন্ট্রেশন টাইমস ভলিউম দিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারি, কি বলে, মাল্টিপ্লাই করে যখন এটাকে সাবজেক্ট বানাই, তখন আমরা ওই এখান থেকে আমরা মোলসটা বার করতে পারবো। এই দেখো আমরা কিন্তু এখানে ফর্মুলাটা দিয়ে দিচ্ছে। সো ইটস নাথিং নিউ বেসিক্যালি। তারপরে আসো এই ফর্মুলাটাও কিন্তু আমরা ওই দিন দেখেছিলাম যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টে কি 6.02 টাইমস 10⁻23 অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স, এনিথিং, তাই না, যে কোনো কিছু হইতে পারে। সো এটাও আমরা কিন্তু ওই দিন দেখেছিলাম যে কিভাবে বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করে আমরা একটা সাবস্টেন্সের মধ্যে এক্স্যাক্টলি কতটুকু অ্যাটম আছে, কতটুকু মলিকিউল আছে, কয়টা আয়ন আছে, ওইটা বার করতে পারবো। এবং অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা কি রিপ্রেজেন্ট করে, 1 মোল অফ এনি সাবস্টেন্স কতটুকু অ্যাটমস, মলিকিউলস কিংবা আয়ন রিপ্রেজেন্ট করে থাকে, ওইটা ডিটারমাইন করে থাকে, ঠিক আছে। তারপর আরেকটা রিক্যাপ আমরা যদি দেখি, এটা কিন্তু আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা পড়েছিলাম, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওখান থেকে এনটাকে সাবজেক্ট বানালাম, এখান থেকে আমরা মোলস বার করতে পারবো। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার আর ভেরিয়াস ওয়েজ ইউ ক্যান ফাইন্ড দ্য মোলস? বুঝছো কি বলছি? রেসপন্ড। জি স্যার, বুঝেছি। ওকে, গুড। তারপরে আমরা এখন কনসেন্ট্রেশনের কিছু ক্যালকুলেশনস দরকার, আমরা ওগুলো একটু ডিপ ডাইভ করি। আমি তো কনসেন্ট্রেশন বললাম, ইটস দি অ্যামাউন্ট অফ আ সাবস্টেন্স ডিজলভড ইন আ কোয়ান্টিটি অফ লিকুইড, ঠিক আছে। মেইনলি বললাম না, অ্যাকোয়াস সলিউশনে আমরা কনসেন্ট্রেশনটাকে মেজারমেন্ট ইউনিট হিসেবে ইউজ করে থাকি। এখন কনসেন্ট্রেশন আমি যেটা বললাম একটু আগে, যে মোল পার ডিএম কিউবে তুমি চাইলে এক্সপ্লেন করতে পারো, আবার গ্রাম পার ডিএম কিউবেও কিন্তু জিনিসটা এক্সপ্লেন করতে পারো। এখন এখানে একটা ব্যাপার আছে, when a mass concentration is calculated, the units are usually gram per dm. So যখন আমরা দুই ধরনের লিকুইড কনসেন্ট্রেশন আছে, ভলিউম কনসেন্ট্রেশন আছে, আর একটা হইতেছে তোমার মাস কনসেন্ট্রেশন। এখন ভলিউম কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু মোল পার ডিএম কিউব ইউজ করি, যেটা ইউ গেট দ্যাট পয়েন্ট। আর মাস পার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা গ্রাম পার ডিএম কিউবটা
ইউজ করে থাকি। ঠিক আছে? সো এত বেশি কোনো ডিফারেন্স নেই। আদার ইউনিটস আর অলসো পসিবল। তুমি চাইলে ওই ডিএম কিউবটাকে সিএম কিউব হিসেবে লিখতে পারো। ঠিক আছে? আবার ওই গ্রামটাকে তুমি কিলোগ্রামে কনভার্ট করতে পারো। ঠিক আছে? মেইন কথা হইতেছে মাস আর মাস পার ভলিউম। ঠিক আছে? এটা হইতেছে তোমার জেনারেল ফরম্যাট আর কি। মাস কনসেন্ট্রেশনের জেনারেল ফরম্যাট অফ দ্য ইউনিট ইজ দিস ইজ দ্য জেনারেল ফরম্যাট। এখন এখানে মাস তোমার বেসিক্যালি কিলোগ্রাম হইতে পারে কিংবা গ্রাম হইতে পারে, ভলিউমের মধ্যে মিটার কিউব হইতে পারে, পার মিটার কিউব হইতে পারে, কিংবা পার ডিএম কিউব হইতে পারে, যেটা মনে চায়। ঠিক আছে? সো ভেরি ইজি। দ্য ইকুয়েশন, আচ্ছা আরেকটা জায়গায় তুমি দেখতে পারো ইন মেডিসিনস ইউ মাইট সি দেম এজ মিলিগ্রাম এমএল। আমরা দেখি কোনো সময় যে মেডিসিনে কিন্তু এমএল লেখা থাকে। এমএলটা মানেই কিন্তু সত্যি কথা বলতে এইটা। ঠিক আছে? আবার কোনো সময় দেখবা মিলিগ্রাম পার সিএম কিউব এভাবেও কিন্তু দেওয়া থাকে। মিলিগ্রাম কিন্তু তোমার গ্রামের চেয়েও ছোট। ঠিক আছে? খুবই ছোট পরিমাণ কোনো জিনিস থাকে, আমরা চাইলে ওইটার মাস কনসেন্ট্রেশনও মানে দেখাইতে পারবো এরকম। সো এই যে দিস ইজ দ্য মেইন ফর্মুলা। একটু আগে আমরা কিন্তু কনসেন্ট্রেশনের ফর্মুলা উপরে দেখছি। কনসেন্ট্রেশনের ফর্মুলা কি? ওই যে এটা কিন্তু ভলিউম কনসেন্ট্রেশন। ঠিক আছে? এটা কিন্তু ভলিউম কনসেন্ট্রেশনের ফর্মুলা, যেটা দিয়ে আমরা মোল পার ডিএম কিউব বার করি। আর মাস কনসেন্ট্রেশনের ফর্মুলা কি? এভরিথিং ইজ সেম, জাস্ট এখানে দেখো কি হয়েছে। মোলের বদলে আমরা কি দিতেছি এখানে? মাস অফ সলিউট দিতেছি, মোল অফ সলিউট দিতেছি না। ব্যাপারটা বুঝছো কি বলছি? হুম? জি বুঝেছি। ওকে, গুড। আর কিছু না। So when a molar concentration is calculated, units are mole per dm cube। এখানে তো দেখো এখানে এত বেশি কিছু নাই। ঠিক আছে? আর that's how it goes, molar concentration, volume concentration। এখন আমরা কিছু ক্যালকুলেশনস যদি দেখি তাহলে আরো বেটার হবে। যেমন তোমাকে কিন্তু এক্সামে এরকম দিবে, what is the mass concentration when 6.34 gram of sodium chloride is dissolved in to a 0.250 dm cube solution। দেখো এখানে তোমার কিন্তু মাস দেওয়া আছে আর তোমার কি এখানে কিন্তু ভলিউম দেওয়া আছে। তুমি কি করবা? মাস ডিভাইডেড বাই ভলিউম করে ইজিলি তুমি কনসেন্ট্রেশনটা বার করতে পারবা, which is about গ্রাম পার ডিএম কিউব। দেখো এই ফর্মুলাটা দিয়ে মাস বাই ভলিউম 6.34 ডিভাইডেড বাই 0.250। আচ্ছা, পরে যদি আসি আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ভলিউম অফ দ্য সলিউশন। এখানে যদি তোমাকে বলছে যে সোডিয়াম কার্বনেট সলিউশন এজ আ মাস কনসেন্ট্রেশন, এবার কিন্তু তোমাকে দেখো উল্টা মাস কনসেন্ট্রেশন দিয়ে দিছে। তোমাকে কি বলতে বার করছে? হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সলিউশন মেড ওয়েন 250 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট ইজ ইউজড। ওই যে একটু আগে আমরা কিন্তু একটা ফর্মুলা দেখছিলাম, কি সেটা? এই যে এই ফর্মুলাটা, তাই না? তুমি মাস কনসেন্ট্রেশন জানো, মাস অফ সলিউট জানো, তোমাকে বার করতে হবে কি? ভলিউম অফ সলিউশন, তাই না? তো ওইটাকে তুমি সাবজেক্ট বানায় ফেলবা। সাবজেক্ট বানায় মাস ডিভাইডেড বাই মাস কনসেন্ট্রেশন করে 250 ডিভাইডেড বাই 5.2, ইউ ইভেনচুয়ালি গেট দ্য ভলিউম অফ দ্য সলিউশন। সাধারণত টু সিগনিফিকেন্টে দেওয়া উচিত, বিকজ তুমি একটা জিনিস মনে রাখবা, কোয়েশ্চেনের মধ্যে যেগুলো যতটুকু ফিগারে দেওয়া আছে, টু সিগনিফিকেন্টে যদি দেওয়া থাকে সবসময় মনে রাখবা আনসারটা যাতে কোয়েশ্চেনের যে ভ্যালুসগুলো দেওয়া ওই ভ্যালুজের সিগনিফিকেন্ট ফিগারের সঙ্গে যেন কনসিস্টেন্সি বজায় থাকে। এম আই ক্লিয়ার? এখানে কিন্তু এটার জন্য 1 মার্ক কাটে। সো রিকমেন্ডেশন থাকবে যে কোয়েশ্চেনের ভ্যালুস গুলা কোন সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, ওইটা দেখে তুমি ইয়ে করবা, মানে আনসারটা, লাস্টের আনসারটা বেসিক্যালি দিবা। আচ্ছা, তারপরে হইতেছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এগেইন হোয়াট ইজ দ্য মাস। তোমাকে মাস কনসেন্ট্রেশন দেওয়া, তোমার ভলিউম দেওয়া আছে, এখন মাস বার করতে হবে। ওই সেম কনসেপ্ট আগের ফর্মুলা ইউজ করবা, জাস্ট এবার কি করবা? মাসটাকে সাবজেক্ট বানাবা। মাসটাকে সাবজেক্ট বানায় দেখো মাস কনসেন্ট্রেশন টাইমস ভলিউম ইজ ইকুয়াল টু, যেখানে মাসটা দেওয়া আছে তোমার, ইয়েটা কি বলে, মাস কনসেন্ট্রেশনটা দেওয়া আছে আর ভলিউম কিন্তু 500 সিএম কিউব। আচ্ছা, এখানে কি 500 সিএম কিউব ইউজ করবা? না, তোমাকে কি করা লাগবে? আগে 500 সিএম কিউবটা কিন্তু ডিএম কিউবে কনভার্ট করা লাগবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? কারণ ডিএম কিউবটা এসআই ইউনিট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। সব সময় এটা ডিএম কিউবে কনভার্ট করবা, থাউজেন্ডের সাথে ডিভাইড করে, তারপরে এটা তুমি আনসারটা পাবা মেইনলি। ওকে, তারপরে মোলার কনসেন্ট্রেশনের কিছু ম্যাথ দেখো, ইটস কাইন্ড অফ সেম বেসিক্যালি। তোমাকে মাস দিছে, তোমাকে ভলিউম দিছে, তুমি কিভাবে বার করবে? আচ্ছা, এখানে কিন্তু মাস আর ভলিউম দিছে, এই ক্ষেত্রে তুমি আগে ঠান্ডা মাথায় ওই যে ওই ফর্মুলাটা মনে আছে, মাস বাই মোলার মাস, ওইটা দিয়ে তুমি ওইটার কি বলে কি বলে মোলস বের করে ফেলবা। আচ্ছা, এখন মোলার মাসটা কিভাবে বার করে আমরা তো জানি, ওই দিন আমরা শিখছিলাম প্রথম ক্লাসে NaCl এর, এন এর আর সিএল এর রেসপেক্টিভ কি রিলেটিভ অ্যাটমিক মাসটা পিরিয়ডিক টেবিল থেকে নিয়ে নিবা। ফর এক্সাম্পল সোডিয়ামে 23.0 আর ওটা 35.5, এন্ড দেন ইউ ডু ইট এন্ড ইভেনচুয়ালি ইউ গেট 0.1084। তারপরে তো ওই ফর্মুলাটা তো ইউজ করবা, মোলসটা এখানে বসায় দিবা, বসায় তুমি
কনসেন্ট্রেশন বের করে দিবা। সেম কেস গোজ ফর তোমার সোডিয়াম কার্বনেট ইজ আ মোলার কনসেন্ট্রেশন, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সলিউশন মেড। এখন তোমাকে ভলিউম বার করতে বলছে, আবার মোলস বার করবা, তোমার এবার কিন্তু কনসেন্ট্রেশনটা কি বলে, এবার কনসেন্ট্রেশনটা দেওয়া আছে ইনস্টেড অফ দ্য ভলিউম। ভলিউমটাকে সাবজেক্ট বানায়, কনসেন্ট্রেশনটা ডিনোমিনেটরে বসায়, আর মোলস তো তুমি বার করছো নিউমারেটর বসায়, ওটা বের করে দিবা। সিম্পল ইজ দ্যাট। 3 নম্বর কোয়েশ্চেনে কিন্তু তোমাকে বলছে কি বার করতে, মাস বার করতে বলছে। ওকে, সো তোমার কিন্তু কনসেন্ট্রেশন জানা, ভলিউম জানা, তুমি মোলস বার করে ফেলবা। এখন কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। জাস্ট কি করবা, বার করবা, প্রথমে মোলস বার করবা এভাবে, মোলস বার করার পরে তুমি মলার মাসের সঙ্গে মাল্টিপ্লাই করবা। ওই যে ওই ফর্মুলাটাকে দেখো ওরা কি করছে, জাস্ট সাবজেক্ট বানাইছে এভাবে, অ্যান্ড দেন ওরা বার করছে। আচ্ছা, নেক্সট কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে পার্টস পার মিলিয়ন, যেটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, পিপিএম বলে থাকি। আমরা যখন কোনো গ্যাস, মোস্টলি সলিউশন বা কিন্তু গ্যাসও আমরা ইউজ করি, মোস্টলি গ্যাস ইউজ করা হয়, বাট আমরা লিকুইড ইউজ করে থাকি। কোনো গ্যাস কিংবা লিকুইড, ইন আদার ওয়ার্ডস ফ্লুইডসের ক্ষেত্রে, ঠিক আছে, মোস্টলি ফ্লুইডস মোস্টলি ফ্লুইডসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এখন মানে ফ্লুইডসের মধ্যে কি থাকে, গ্যাস কিংবা লিকুইড, তাই না? এখন যখন কোনো গ্যাস কিংবা লিকুইডের কনসেন্ট্রেশন খুবই কম থাকে, ঠিক আছে, তখন আমরা একটা ইউনিট মেজার করে থাকি, সেটা হইতেছে পার্টস পার মিলিয়ন কিংবা পিপিএন। তো এটা কিভাবে ডিফাইন করা হয়? এটা ডিফাইন করা হয় আ মাস অফ 1 মিলিগ্রাম ডিসলভড ইন 1 ডিএম কিউব অফ ওয়াটার। আচ্ছা, এটা এখানে আবার তুমি অন্যভাবে এটাকে ইন্টারপ্রিট করতে পারো, দ্যাট সিন্স 1 ডিএম কিউব ওয়েভস 1 কিলোগ্রাম, we can also say it is a mass of 1 milligram dissolved in 1 kg of water, or oita, whatever you say, which is the same as saying the concentration is 1 in 10 to the power 6, মানে 1 মিলিয়নের 1 মিলিয়ন পার্টসের মধ্যে, মানে 1 মিলিয়নের 1 ভাগ, ঠিক আছে, 1/10 to the power 6 সামথিং, একটা রেশিওর মতো আর কি। তুমি এটাকে জাস্ট করতেছো, জাস্ট কি বলে, রিপ্রেজেন্ট করতেছো, আর কিছু না। ওরা এখানে জাস্ট একটা নিয়ম, মানে অ্যানালজিটা বুঝছো, যে এখানে জাস্ট নিউমেরিক্যালি এখানে জাস্ট ওরা বেসিক্যালি দেখা বলছে, যেটা তুমি জাস্ট বেসিক্যালি কি করতেছো, রেশিও আকারে আর একটু সিম্পলিফাইড আকারে বেসিক্যালি তুমি রিপ্রেজেন্ট করতেছো, আর কিছুই না বেসিক্যালি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখি। The concentration of chlorine in a swimming pool should be between 1 and 3 ppm. Calculate the maximum mass in kilogram. 1 and 3 ppm কিন্তু অনেক কম, টু বি অনেস্ট, তো এই জন্য ওরা ppm ইউজ করছে। এখন যদি তোমাকে ম্যাক্সিমাম মাস বার করতে বলে, তাহলে তুমি কি করবা? প্রথমেই যেটা করবা সেটা হইতেছে তুমি মাস বার করবা। ক্যালকুলেট দ্য টোটাল মাস ইন মিলিগ্রাম অ্যাজিউমিং 3 ppm। তো তোমাকে এখানে প্রথমেই ম্যাক্সিমাম যেটা, মানে 1 and 3 মিনিমাম, কি বলে, মিনিমাম ppm 1, ম্যাক্সিমাম ppm 3, তাই না? আমরা ম্যাক্সিমাম ppm 3 দিয়ে আগে করি। তো আমরা এটা বার করি 3 টাইমস 2.5, ওরা কিন্তু তোমাকে কত দিছে, সাইজ কত সুইমিং পুলের, 2.5 মিলিয়ন লিটার। সো মিলিয়নের কয়টা জিরো আছে, 10টা জিরো, 6টা জিরো আছে, তাই না? তো 10 টু দি পাওয়ার 6, ওইটা দিয়ে 3 টাইমস 2.5 টাইমস 10 টু দি পাওয়ার 6, 6টা জিরো আছে। সো ওইটা দিয়ে করলা, এভাবে মাল্টিপ্লাই করে তুমি টোটাল জাস্ট কি করলা, ওই যে পিপিএমটা আছে না, ওই পিপিএমটাকে জাস্ট কি করলা, মিলিগ্রামে কনভার্ট করলা। করলা, ভালো, কত আসে, এত আসে। গুড। এটা কেন হয়েছে, মানে লিটারের সঙ্গে কিভাবে মিলিগ্রামের সম্পর্ক, কারণ ওই যে বললাম না, যে আহ, তোমার এই যে একটু আগে দেখলাম না, যে মিলিগ্রামের সঙ্গে এখানে আমাদের ডিএম কিউবের যেভাবে সম্পর্ক, 1 মিলিগ্রাম ডিজলভ ইন 1 ডিএম কিউব অফ ওয়াটার, তার মানে কি 2.5 10 to the power 6 লিটার। তুমি তো জানো 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডিএম কিউব, ইউ নো দিস রাইট? 1 লিটার আমরা জানি 1 ডিএম কিউব, তার মানে কি 2.5 মিলিয়ন লিটার্স কত হবে, 2.5 মিলিয়ন ডিএম কিউব, তাই না? আর অলরেডি বলা হয়েছে যে পিপিএম এ কিন্তু 1 মিলিগ্রাম কি রিপ্রেজেন্ট করে, 1 ডিএম কিউব অফ ওয়াটার। তার মানে এতটুকু কত হবে, ওইটার সাথে মাল্টিপ্লাই করলে তুমি বার করতে পারবা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. ওকে, এখন আসো কনভার্ট দ্য মাস ইনটু কিলোগ্রামস। আচ্ছা, আমরা তো এসআই ইউনিটে কনভার্ট করতে হবে ওই মিলিগ্রামটাকে, এটা তো জানো মিলিগ্রামকে কিভাবে কিলোগ্রামে কনভার্ট করতে হয়। তুমি 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড দিবা। ওরা কি করছে, জাস্ট ওটা উপরে নিয়ে নিচ্ছে, আর কিছু না, টু বি অনেস্ট, আর কিছু না। এখন অ্যাটমসফিয়ারিক গ্যাস, এই হলো আনসার বেসিক্যালি। দেখছো তো, এটা হইতেছে তোমার ম্যাক্সিমাম মাস অফ ক্লোরিন দ্যাট শুড বি প্রেজেন্ট ইন অলিম্পিক সুইমিং পুল অ্যাকর্ডিং টু দ্য গিভেন পিপিএম লেভেলস। এখন আসো গ্যাস কনসেন্ট্রেশন। আমি বললাম না, দুই ধরনের ইদার লিকুইডস এর ক্ষেত্রে পিপিএম ইউজ করা হয়, গ্যাসের ক্ষেত্রে ইউজ করা হয়। গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু কনসেন্ট্রেশন, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কি সেটা? ভলিউম অফ গ্যাস আর ভলিউম অফ এয়ার। কোনো গ্যাস আমরা সবাই জানি
দ্যাট টোটাল ভলিউমের মধ্যে লাইক মনে করো ভলিউম মানে পুরো জিনিসটা কি এয়ারের মধ্যে মনে করো একটা পার্ট মনে করো অক্সিজেন কভার করছে, ঠিক আছে? তো আমরা আসলে কি করতেছি, সারা এয়ারের মধ্যে মানে এই পুরো এয়ারের মধ্যে মনে করো অক্সিজেন টু 1/10⁶ ইয়ে করে থাকে, অকুপাই করে থাকে। তো আমরা এই জিনিসটাই বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছি পিপিএম এর মাধ্যমে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কেন এখানে আমরা ভলিউম অফ এয়ারটা নিতেছি। বিকজ তুমি যদি এখানে চিন্তা করে দেখো, আমাদের যে পার্টস পার মিলিয়নের যে ইয়েটা, এখানে কি করতেছিল ওরা, এখানে আমরা ভলিউমটাকে কনসিডার করছিলাম, পানির ভলিউমটাকে কনসিডার করছিলাম, বিকজ ক্লোরিনটা কিন্তু পানিতেই ডিজলভ ছিল। আর এখানে কিন্তু এয়ারের মধ্যে গ্যাসটা অকিউপাই করতেছে, বুঝছো, কিংবা মিক্সড আপ আছে। আচ্ছা, আমরা এখানে পিপিএম না ইউজ করে কোনো সময় দেখতে পারো যে পিপিএমভি ইউজ করা হয়। The V shows that the value relates to the concentration by volume. So a concentration of 1 ppmv means that a 1 cm cube of a particular gas in what 1000 dm cube of air, এই জিনিসটা মনে থাকে যে মানে কোনো এটা মানে এটা কিন্তু মানে এই পিপিএমভিটাই বেসিক্যালি রিলেশন দেয় কনসেন্ট্রেশন আর ভলিউমের মধ্যে। এই রিলেশনটা মনে রাখবা, দ্যাট এনি 1 cm cube of air means মানে 1 ppmv mean কিংবা 2 ppmv মানে কি, that means 1 cm cube of any gas is occupied in a 1000 dm cube of air, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি সাধারণত ppm যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে ভলিউম অফ গ্যাস টাইমস ওই যে 10⁶ ডিভাইডেড বাই ভলিউম অফ এয়ার। ওকে, এই ফর্মুলাটা বেসিক্যালি ইউজ করা হয় থাকে। দ্য ভলিউমস ক্যান বি গিভেন ইন এনি ইউনিটস বাট মাস্ট বি ইন দ্য সেম ইউনিট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা বলছে যে কোনো সময় ডিএম কিউব থাকে, আর ওইটা যদি জাস্ট এনশিওর করবা যে ওইটাও যেন ডিএম কিউবে থাকে, বাট এটা যদি সিএম কিউবে থাকে তাহলে ওটাও সিএম কিউবে থাকবে, বিকজ ইট ডাজেন্ট ম্যাটার, ঘুরে ফিরে কিন্তু দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট এনশিওর করতে হবে সেম ইউনিটস থাকে। আচ্ছা, এখন এগুলোর ফর্ম ম্যাথ দেখলে আরো পানের মতো সোজা হয়ে যাবে। দেখো, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন in ppm of the following। আমরা যদি দেখি এখানে একটা আছে a volume of 2.5 dm cube of CO2 in 10,000 dm cube of air, a volume of 2.5 dm cube of sulfur dioxide in 4,000 dm cube of air, a volume of 152 cm cube of ozone in 112 dm cube of air। জাস্ট বেসিক্যালি পিপিএম এ জাস্ট ইয়ে করতে আর কি, তোমাকে ইয়ে দিয়ে দিছে, ভলিউমটা দিয়ে দিছে। কি করবা, ওই ফর্মুলা ইউজ করবা, তাই না? সব এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস, তাই না? সো জাস্ট দ্যাট ফর্মুলা ইউজ করবা। দেখো, ভলিউম অফ গ্যাস বাই ভলিউম অফ এয়ার কি করছে, বুঝছো? জি। হ্যাঁ, ভেরি ইজি বেসিক্যালি। এটাও সমান, ওই এটা ইউজ করছে। এখন আহ, তুমি যখন একটা জিনিস মনে রাখবা, দ্যাট ওয়েন ইউ আর গোনা কমপ্লিট অ্যাটমসফিয়ারিক গ্যাস ক্যালকুলেশন, the gas involved does not affect the calculation as shown by work examples 1 and 2। মানে আমরা গ্যাসের যে ইয়ে করতেছি, মানে আমরা যে গ্যাসের পিপিএমটা বার করতেছি, এটা কিন্তু মানে ইয়ে করবে না, মানে ওইটার এই ক্যালকুলেশন গুলোর মধ্যে ইয়ে করবে না, মানে এফেক্ট করবে না, ওটা চিন্তা করে লাভ নাই। তো আমরা আরেকটা জিনিস, কিছু জিনিস মনে রাখতে হবে, দ্যাট কেমিক্যাল ইকুয়েশনস আমরা ইউজ করতে পারি কি বার করার জন্য, মোলস আর মাসেস অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস। কিভাবে, ওই যে প্রথমত হইতেছে আমাদেরকে জানা লাগবে, প্রথমেই কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকে, দেখবা যে মোলস অফ দ্য সাবস্টেন্স কিন্তু দেওয়া থাকে। মনে করো তোমার 46, মনে করো কত, লেটস সে 24.2 মোল অফ এনি সাবস্টেন্স এ দেওয়া আছে, ঠিক আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন তোমাকে ওই যে মনে করো এ প্লাস বি, মনে করো আসছে তোমার কত, আহ, আচ্ছা মনে করো এ প্লাস বি সি গিভিং ইউ এ বি প্লাস সি, ঠিক আছে, এভাবে একটা রিয়াকশন আসছে। এখন দেখা গেল তোমার এখানে টু, এখানে ওয়ান, এখানে টু, ঠিক আছে, এখানে টু, এখানে থ্রি, এখানে ফোর, ফোর না, মনে করো টু, ঠিক আছে। তো এই মনে করো এইটা হইতেছে তোমার একটা রিয়াকশন, আমি জাস্ট একটা দেখানোর জন্য বলছি। এই যে মোল রেশিওটা দেখতেছো না, মনে করো তোমার এ আর সি, তুমি যদি এ আর সির সঙ্গে তুমি এ আর সি, এ ইস টু সি রেশিওটা কি 1:2 না? এই মোল রেশিওটা ইউজ করে তোমাকে কি করা লাগবে, মানে ব্যালেন্স ঠিক প্রথমত দেখতে হবে এটা ব্যালেন্স কিনা, ব্যালেন্স না হলে ব্যালেন্স করবা, তারপরে মোল রেশিওটা তুমি বার করবা। সো ওয়ান্স দ্য মোলস হ্যাভ বিন ডিটারমাইন্ড দে ক্যান বি কনভার্টেড ইনটু গ্রামস। তারপর কি করবা, তুমি যে মোল রেশিওটা ইউজ করছো না, এই মোল রেশিওটা ইউজ করে তুমি অ্যাকচুয়াল মোলসটা বার করতে পারবা, ঠিক আছে? আম, মানে মনে করো এই যে ওরা কোনো সময় 24.2 দিয়ে থাকে। আচ্ছা, 24.2 মনে করো দিল না তোমাকে, তোমাকে বললো যে লেটস সে এইটা বার করতে বলছে, এইটার মৌল মনে করো এটা ছাড়া, এটা না, এই মৌলের বার করতে বলছে তোমাকে, এইটার দেওয়া আছে 24.2,
এ, তখন তুমি কি করবা? 1:2 মোল রেশিও ইউজ করবা। মোল রেশিও ইউজ করে ইউনিটারি মেথডের মাধ্যমে এই ইনফরমেশনটা ইউজ করে তুমি এই নাম্বার অফ সির কতটুকু মোলস তৈরি হয় প্রোডাক্ট হিসেবে ওইটা বার করবা। বার করার পরে তো তুমি সোজা মোল ইজ ইকুয়াল টু কি আমরা জানি মাস ডিভাইডেড বাই এমআর। তারপর কি মাসটাকে তুমি সাবজেক্ট বানায় তুমি মোলস বের করে ফেলছো, এটার সাথে মাল্টিপ্লাই করে মাস বার করতে পারবা ফর দ্যাট রেসপেক্টিভ সি প্রোডাক্ট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. ওকে, এখানে একটা দেখো, এই দেখো আমি যা বলছি এখানে একটা এক্সাম্পল দিছে। প্রথমেই তুমি ইয়ে করবা, তোমাকে দেখো কি দেওয়া আছে, 7.5 গ্রাম অফ ম্যাগনেসিয়াম ইন অক্সিজেন দেওয়া আছে। জাস্ট ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া থাকতে পারে কিংবা তুমি লিখতে পারো, বেটার হয়। তারপরে ম্যাগনেসিয়ামের মোলার মাস, অক্সিজেনের মোলার মাস, ম্যাগনেসিয়াম অক্সাইডের মোলার মাস। প্রথমে কি করবা, মোলস বার করবা, যেহেতু তোমার মাস দেওয়া আছে ম্যাগনেসিয়ামের, তাই না, বার করলা। তারপরে ইউ ডিডিউস দ্য নাম্বার অফ মোলস অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইউজিং দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ফর এক্সাম্পল আমরা জানি, এই দেখো এই যে রেশিওটা কি দেখতেছি আমরা, 2 mole reacts with 2 mole magnesium gives what? 2 moles of MgO, তাই না? The 2:2 ratio। তার মানে কি 1:1 রেশিও, মানে 2 কাট করলেই তো 1:1, একই কথা, হোয়াট এভার তুমি যেটা ইউজ করে থাকো। তারপরে কি করবা, তার আচ্ছা যদি 1:1 রেশিও হয় তাহলে যতটুকু মোল ততটুকুই তৈরি হবে, তাই না? তাহলে MgO ততটুকুই মোলস হবে, mg যেটা তুমি বার করছো। তারপরে তো দিস formula, you use it, you know everything and you get the mass of MgO produced. Very simple as that. IGCSE তে অনেকবার এগুলো করছো, it's just a recap basically, nothing else. তারপরে আসো ওয়ার্ক এক্সাম্পল। এখানে আছে তোমার মনে করো, ক্যালকুলেট দ্য মাস অফ অ্যালুমিনিয়াম ইন টনস দ্যাট ক্যান বি প্রডিউসড ফ্রম হোয়াট, দ্যাট ক্যান বি প্রডিউসড ফ্রম 51 টনস অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন দ্য ইকুয়েশনের রিয়াকশন ইজ হোয়াট, অ্যালুমিনিয়াম অক্সাইড আর সাথে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন আছে। এটার জন্য তুমি ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবে, প্রথমেই সেম কনসেপ্ট, আগের মতো সেম কনসেপ্ট দেখো। তারপরে তুমি মোলস বার করলা। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু টনসে দেওয়া। আমরা জানি দ্যাট 1 টন ইজ ইকুয়াল টু 10 to the power 6 গ্রাম, তাই না? জাস্ট ওইটার সাথে ওইটা মাল্টিপ্লাই করলে তুমি কতটুকু ইয়ে দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, ওইটা বার করে ফেললা। এটা কত, আই ডোন্ট নো, সামথিং, হ্যাঁ এটা হবে সামথিং 51 মিলিয়ন সামথিং, হ্যাঁ। সো ক্যালকুলেট দ্য মোলস অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপর তো তুমি ওই মোলসটা ইউজ করবে, মোল বার করলা। এন্ড দেন আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, মোল রেশিওটা দেখতে হবে তোমাকে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মোল, দেখো 2 মোল অফ Al2O3, 4 মোল Al3 করতেছে, তার মানে কি 2:4 রেশিও। এখন 2:4 রেশিওকে তুমি সিম্পলিফাই করলে কি আসে, 1:2 রেশিও, তাই না? তার মানে এই যে মোল আছে এই মোলের কি হবে, ডাবল হবে না? এই দেখো ডাবল, ডাবল করে কত আসে তোমার, 1 মিলিয়ন আসে। 500,000 থেকে 1 মিলিয়ন হয়ে গেছে, মানে অ্যালুমিনিয়াম যেটা তৈরি হবে 1 মিলিয়ন মোল তৈরি হবে। তারপরে তো তুমি জানো অ্যালুমিনিয়ামের পিরিয়ডিক টেবল থেকে মোলার মাস নিয়ে নিবে, এন্ড দেন ইউ জাস্ট গেট দ্য ম্যাথস, নাথিং এলস। আচ্ছা এখন এই ম্যাথসটা কিন্তু গ্রামে দেওয়া। তোমাকে বারবার বলছি এটা মনে রাখবা, যে যেহেতু কোয়েশ্চেনটা মাসে কি দেওয়া, মাসটা কি টনে দেওয়া না, তাহলে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য কিন্তু তোমাকে কি গ্রামে দিলে হবে? গ্রামে দিলে হবে না, কিসে দেওয়া লাগবে, টোনে দেওয়া লাগবে। তার মানে কি আমাদের লাস্ট আনসারটা কিন্তু ঘুরে ফিরে টোনে কনভার্ট করে দিতে হবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড বাবা? जी जी सर। হুম, তারপরে আসো আমরা নেক্সট পার্টটা দেখি। এই যে একটু আগেই বললাম that as long as you are consistent it doesn't matter whether you work in grams or tons or any other mass। বারবার বলতেছি কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। যার মানে কি তোমার কোয়েশ্চেনের মধ্যে যে ইউনিটটা দেওয়া থাকবে তুমি যেন অ্যান্সার, লাস্টের আনসারটা যেন তুমি ওই ইউনিটে দিয়ে থাকো, কনসিস্টেন্সি ম্যাটার করতে হবে। ঠিক আছে? ব্যালেন্সিং ইকুয়েশন ইউজিং রিঅ্যাক্টিং মাসেস, এটাও মজার আছে। ইফ দ্য মাস অফ দ্য রিঅ্যাক্টেন্টস এন্ড দ্য প্রোডাক্টস অফ আ রিঅ্যাকশন আর নোন, then we can use them to write a balanced equation for that reaction. This is done by converting the masses to moles and simplifying to find the mole ratio। একই কথা, যেমন আমি একটা যদি বলি স্টুডেন্ট রিঅ্যাক্টস, এই যে এই এক্সাম্পলটা দেখলেই বুঝবা। তোমাকে কার্বনেট দেওয়া আছে আর জিঙ্ক অক্সাইড দেওয়া আছে, তোমাকে কার্বন আর জিঙ্ক অক্সাইড রিঅ্যাক্ট করতেছে, তাহলে আমরা ঠান্ডা মাথায় ইকুয়েশনটা লিখে ফেলি। কার্বন আর জিঙ্ক অক্সাইড, তোমাকে কিন্তু প্রোডাক্টসও দেওয়া আছে, কি তৈরি হইতেছে, কার্বন ডাই অক্সাইড আর জিঙ্ক, এই যেভাবে লিখে ফেলো। এখন তুমি প্রশ্ন হইতেছে কি বলছে, ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন, রাইট? ব্যালেন্সড ইকুয়েশন আমাদের জানা লাগবে। এন্ড ব্যালেন্স করার আগে আমরা কিন্তু প্রথমেই মোলস বার করতে হবে, এক একটার মোলস বার করতে হবে। তুমি প্রত্যেকটার মলার মাস জানো, পিরিয়ডিক টেবল থেকে দেখে নিবা। তারপরে কি করবা, ওই যে ওই ফর্মুলা দিয়ে প্রত্যেকটার কি বার করবা, মোলস বার করবা, 0.1, 0.2, 0.2, 0.1। তারপরে আবার ওই ইম্পেরিক্যাল ফর্মুলার মতো একটা কনসেপ্ট আর কি, জাস্ট লোয়েস্ট ফিগার দিয়ে, আই রিপিট লোয়েস্ট ফিগার দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করবা, রেশিওটা বার করবা। এই দেখো কত আসে, 1:2:2:1। তার মানে তোমার কার্বনের স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি হবে, 1। তারপরে জিঙ্কের স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি হবে, 2।
তোমার সরি জিঙ্ক অক্সাইডের, বেসিক্যালি এটা জিঙ্কের হবে তোমার 2 as well, আর ওটা তো 1। বুঝছো কি বলছি? ইউ আন্ডারস্ট্যান্ড? জি, হ্যাঁ। এটা ইজি আছে, এভাবেও চাইলে এভাবে করতে পারো। হার্ড না এগুলা, আমরা এমনিতে দিছি আর কি, দিজ আর নট হার্ড, ডোন্ট ওয়ারি। বাট জাস্ট ওর মানে মেইন কথা হইতেছে খুবই সোজা ম্যাথ এগুলা, বাট মেইন কথা হইতেছে a lot of students don't actually show the process neatly তুমি যদি প্রসেসটা দেখাইতে চাও এইগুলো লেখা লাগবে না, ক্যালকুলেট দ্য মোলস অফ, এগুলো লেখা লাগবে না, ঠিক আছে? এটা জাস্ট তোমার নোটসে দেখানোর জন্য বলছে আর কি। বাট এই পার্টগুলো লিখবা, বাকি যাগুলো বলছে এগুলো লিখবা, তাহলে আনসারটা পেয়ে যাবে এবং মার্কটা পেয়ে যাবে বেসিক্যালি। আচ্ছা, এখন আসো রিঅ্যাক্টিং ভলিউম ক্যালকুলেশন। আচ্ছা, কিছু ভলিউম ক্যালকুলেশন আছে যেগুলো গ্যাসের সঙ্গে জড়িত। তার আগে আমাদের কিছু সিলেক্টিভ কিছু কন্ডিশনের ইনফরমেশন মাথায় রাখতে হবে। মনে রাখবা, অল গ্যাসেস অকিউপাই দ্য সেম ভলিউম আন্ডার সেম কন্ডিশন। এটা আইজিসিসি তে পড়ছো। একটা রুম টেম্পারেচার এন্ড প্রেসার, দ্য মোলার গ্যাস ভলিউম অফ এনি ইজ 24 ডিএম কিউব। তার মানে মোলার গ্যাস ভলিউম মানে কি? মানে 1 মোল ডিএম কিউব অফ এনি গ্যাস occupies sorry 1 mole of any gas occupies how much? 24 ডিএম কিউব, তাই না? কিন্তু এটার কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? রুম টেম্পারেচার কি থাকা লাগবে? 293 কেলভিন। 293 কেলভিন কি 20 ডিগ্রি সেলসিয়াস? না না না, 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে ভুল বলছে। আর রুম কি বলে, রুম প্রেসার কি? 101.3 কিলো প্যাসকেল, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আর কি। আচ্ছা, আরেকটা আছে, সেটা হইতেছে at standard temperature and pressure the molar gas volume of any, আচ্ছা এই রুম টেম্পারেচার আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার কিন্তু ভিন্ন জিনিস, মনে রাখিও। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কন্ডিশন কিন্তু কি? টেম্পারেচার কি থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস কিংবা 273 কেলভিন, এন্ড প্রেসার আবার মজার বিষয় হচ্ছে যে সমান থাকে, 101.3 কিলো প্যাসকেল রেসপেক্টিভলি। ওকে, সো কোয়েশ্চেনটা কিন্তু দেখবা কোনটা রুম আর কোনটা স্ট্যান্ডার্ড একটু ডিফার করে আর কি। ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? ইয়েস। ওকে, এখন আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আরো ইজিলি বুঝবা। ফর এক্সাম্পল, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার গ্যাস ভলিউম। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করে থাকি, আমরা ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন 4.5 ডিএমকিউ অফ কার্বন ডাইঅক্সাইড। দেখো দুইটা কোয়েশ্চেন দিছে, রুম টেম্পারেচার এন্ড প্রেসার এন্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। আমরা রুম টেম্পারেচার কিন্তু কত? 273 কেলভিন, আর এটা কত? সরি সরি ভুল বলছি, 293 কেলভিন, আর এখানে কত? 273 কেলভিন। ঠিক আছে, এই দুইটা টেম্পারেচার, প্রেসার হয়তো বা সমান। প্রথমেই নাম্বার অফ মোলস বার করবা। কিভাবে বার করবা ভাইয়া? ওই যে ওই ফর্মুলাটা ইউজ করবা, ভলিউম অফ গ্যাস একটু আগে দেওয়া হয়েছে যে ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার গ্যাস ভলিউম, এটা এই ফর্মুলাটা ইউজ করবা। তোমার ইয়েতে দেওয়া আছে, মোলস দেওয়া আছে, তাই না? মোলার মোলার গ্যাস ভলিউম 24 তো তুমি জানো। আচ্ছা, মোলার গ্যাস ভলিউম স্ট্যান্ডার্ড, আই রিপিট, রুম টেম্পারেচারে কিন্তু 24 আর স্ট্যান্ডার্ডে কিন্তু 22.4। ঠিক আছে, দেখো চেঞ্জ আছে। মোলসটা কিন্তু এভাবে ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, ভেরি ইজি এন্ড ভেরি সিম্পল ইজ দ্যাট। তারপরে নেক্সটে আসি, ওয়ার্ক এক্সাম্পল আরেকটা দেখি আমরা যদি। ক্যালকুলেটিং গ্যাস ভলিউমস ফ্রম মোলস। এখন তোমাকে উল্টা মোলস দেওয়া আছে, তুমি কি করবা? কিংবা মাস দেওয়া আছে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ গ্যাস প্রডিউস when এত গ্রাম অফ সোডিয়াম রিঅ্যাক্টস উইথ ওয়াটার এট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তার মানে কি? 293 কেলভিন, তাই না? তো 293 কেলভিন না, সরি 273 কেলভিন। এখন তুমি কি করবা? প্রথমেই তুমি মানে ইকুয়েশনটা লিখবা। সোডিয়াম রিয়াক্ট, ওরা কিন্তু সব বলে দিছে, দেখছো? সোডিয়াম পানির সাথে রিয়াক্ট করে কি তৈরি করে, এই জিনিসটা হয়তো বা বলছে না, বাট তুমি কি করতে পারো? মানে প্রেডিক্ট করতে পারো, তাই না? এটা তো আইজিসিসি তে পড়ছো, দ্যাট সোডিয়াম পানির সাথে রিয়াক্ট করলে রিজলভ করে কি তৈরি করে? একটা বেসিক অ্যালকালাইন সলিউশন তৈরি করে, উইচ ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড এফারভেসেন্স হিসেবে কি করে? গ্যাস রিলিজ করে, উইচ ইজ হাইড্রোজেন বাই প্রোডাক্ট। তারপরে তুমি ওটাকে ব্যালেন্স করবা, ব্যালেন্স করার পরে মোলসটা বার করবা, যেটা দেওয়া আছে মাস, এই ফর্মুলার মাধ্যমে বার করলা। তারপরে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, মোল রেশিওটা ইউজ করবা, যেটা আমরা একটু আগে অনেক এক্সাম্পলেই দেখছি, 2:1 রেশিও। দ্যাট স্টকিওমেট্রিক রেশিও অফ সোডিয়াম, আমরা দেখতেই পাচ্ছি 2:1, দেখতেইছো দ্যাট 2 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেন দিতেছে, তাহলে তোমার নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন কি হবে? তার মানে কি এটার হাফ হবে, তাই না? ইউনিটরি মেথড যদি ইউজ করি, জাস্ট এটাকে হাফ করবা, তাহলে তুমি মানে কি বলে, সোডিয়ামের মোলস এর হাফ করবো, তাহলে এত আসে। ব্যাপারটা বুঝছো? এবারটা বুঝছো? জি। ওকে, তারপরে তো সোজা ওই যে আমরা একটু আগে ওই যে ফর্মুলাটা দেখছিলাম না, যে কি বলে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার গ্যাস ভলিউম। এবার জাস্ট কি আমাদের ভলিউম অফ গ্যাস বার করতে, তুমি মোলস জানো, সাবজেক্ট বানায় এভাবে বসায় বার করে দিবে। 22.4 আশা করি, কেন বুঝছো? কারণ কি বলছে? স্ট্যান্ডার্ড, মনে রাখি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই জন্য স্ট্যান্ডার্ডের ভলিউম 22.4, তাই। আচ্ছা, তারপরে আছে আরেকটা, ক্যালকুলেটিং গ্যাস ভলিউমস ফ্রম আদার ভলিউমস। এখন দেখো উল্টা ভাবে অন্য একটা কনসেপ্ট তোমাকে বলছে, এবার কি? তোমাকে এবার ভলিউম দিয়ে দিছে। আচ্ছা, আবার একই কনসেপ্ট, আগের মতো তুমি রিয়াকশনটা লিখবা, ঠিক আছে? রিয়াকশনটা লিখবা,
এভাবে লিখবা। লেখার পরে তুমি মোলসটা করবা, 1 mole of propane produces 3 mole, আবার ওই একই কনসেপ্ট, ওই স্টোকিওমেট্রিক ইউজ করবা, দেখো কি হইতেছে যে 1 mole is producing 3 mole of carbon dioxide। এইটার সূত্রতে যদি আমরা করি, তার মানে কি 1 mole of propane produces what, 7 moles of gas, তাই না? চিন্তা করে দেখো তো, 7 moles of gas তৈরি হয় কিনা। হ্যাঁ, 7 moles of গ্যাসই তৈরি হয়। আচ্ছা, এখন আমাদেরকে যদি ভলিউম বার করতে বলে, তো কি হবে? এইভাবে জাস্ট বেসিক্যালি তুমি করবা, মানে কি করবা, যেহেতু 7 moles তুমি জানো, জাস্ট ওইটার সাথে মাল্টিপ্লাই করে ওইটা বার করতে পারো। কারণ যেহেতু ওরা কিন্তু বলছে দ্যাট, কি বলে, 1 mole of propane যেহেতু 7 moles তৈরি করতেছে, তাহলে 7 মোলের কত, 6.50 কিউব, এই তো এটাই আর কি। কারণ এটা কেন মাল্টিপ্লাই করছি, কারণ ওরা কিন্তু এখানে বলে দিছে যে যে মানে কি বলে, কতটুকু প্রোপেন তৈরি হয়েছে। সো মানে, তো কতটুকু প্রোপেন না, কতটুকু প্রোপেন ইউজড আপ হয়েছে। তো আমরা অলরেডি বুঝে ফেলছি যে এতটুকু কি হয়েছে, মানে 7 moles অফ গ্যাস কি হয়েছে তোমার তৈরি হয়েছে, তাই না? 7 moles অফ গ্যাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তার মানে কি, যতটুকু হইছে, মানে যতটুকু তোমার হইছে, ক্ষয় হইছে, কিংবা যতটুকু তোমার ইউজড আপ হইছে, ততটুকুই তো তৈরি হওয়ার কথা, তাই না? আমরা যদি জানি কতটুকু ইউজড আপ হইছে, তাহলে তো এটার সাথে মাল্টিপ্লাই করলেই কিন্তু বার করতে পারবো কতটুকু গ্যাস তৈরি হইছে, তাই না? বুঝছো কি বলছি? হ্যাঁ। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি যাই আইডিয়াল গ্যাস এক্সপ্রেশন, এটা তো আগের মতোই আর কি, তবে একটা জিনিস মনে রাখবা, থিওরির অ্যাজাম্পশনস গুলো জরুরি। দেখবা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কিন্তু কিনেটিক থিওরি অফ গ্যাসেস এর উপরে ইনভলভড, এবং এটা জিনিস তুমি আই এম নট শিওর, মেবি ফিজিক্সে, আইজিসিসি ফিজিক্সে তো থাকা উচিত, এবং এস ফিজিক্সেও তুমি পড়বা এটা। এর ফলোইং অ্যাজাম্পশনস থাকে, দ্যাট গ্যাস মলিকিউলস আর মুভিং ভেরি ফাস্ট অ্যান্ড randomly, that molecules hardly have any volume, that molecules do not attract or repel each other, no kinetic energy is lost when the gas molecules collide with each other. Unfortunately একটা আইডিয়াল সিচুয়েশন নাই, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এগুলো কিছুই হয় না। গ্যাস মলিকিউলসরা অ্যাট্রাক্ট হয় কিংবা রিপেল হয়, তাদের মধ্যে ইন্ট্রামলিকুলার ফোর্স আসলেই আছে। ইনইলাস্টিক কলিশন হয়, there is no such thing called elastic collision, because কিছু এনার্জি তো লস্ট হয়েই কলাইড করে ওরা। এবং that molecules hardly have any volume, unfortunately they do have some volume, they do occupy at least some sort of volume, and they are moving very fast and randomly. কিছু মলিকিউলস কোনো সময় ফাস্ট মুভ করে না, আর ফাস্ট মুভ না করতে পারলে র্যান্ডম ডিরেকশনে মুভ করতে পারে না, সো দ্যাটস আ বামার। সো এগুলা হইতেছে আমরা জাস্ট অ্যাজাম্পশন করতেছি আমাদের কিনেটিক থিওরি অফ গ্যাসের ভিত্তিতে, আর কিছু না। এইটার ভিত্তিতেই তো আমরা আইডিয়াল গ্যাসের করা হয়েছে। এই যে আরেকটা কথা হচ্ছে, টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ রিলেটেড টু দ্য এভারেজ কিনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। এটার একটা ফর্মুলা আছে, তুমি কি পড়ছো কিনা জানি না, পড়ছো এটা, যে হাফ কেটি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। হ্যাভ ইউ সিন দিস ফর্মুলা বিফোর ইন ফিজিক্স, এস ফিজিক্স? Yes, kinetic energy. হ্যাঁ, গুড। তাহলে ওরা যে এখানে বলছে দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ রিলেটেড টু দি এভারেজ কিনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, তার মানে ভাইয়া কি বুঝছি, এই ফর্মুলাটার সঙ্গে কিন্তু রিলেশন আছে। তার মানে কিনেটিক এনার্জি বাড়লে কিন্তু টেম্পারেচার বাড়লে কিন্তু তোমার কিনেটিক এনার্জি বাড়বে। মানে কি, হিট এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ ল অফ এনার্জি, কিনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সব সব এনার্জি কিনেটিক এনার্জিতে কনভার্ট হয়? আমাদের আইডিয়াল কিনেটিক থিওরি অফ গ্যাস তো এটাই সাজেস্ট করে যে সব হিট এনার্জি যেটা আমরা দিতেছি, তার মানে কি টেম্পারেচার বাড়ছে, সবটাই কিন্তু কিনেটিক এনার্জি কনভার্ট হইতেছে। কিন্তু আদৌ এটা মানে হয়, এটা আদৌ কিন্তু হয় না। আইডিয়াল সিচুয়েশনে হইতে পারে, বাট আইডিয়াল সিচুয়েশন কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত না। ঠিক আছে? In reality, gases do not fit this description exactly, but may come very close and are called real gases. ঠিক আছে, বললাম না, সাধারণত আমাদের রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল গ্যাস থাকে, এবং রিয়েল গ্যাসগুলা এই অ্যাজাম্পশনস গুলা ফলো করে না, তাদের এই জন্য তাদেরকে রিয়েল গ্যাস বলা হয়। আইডল গ্যাস ইকুয়েশনের তো আমরা দেখলাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই যে ওই দিন হয়তো বা একটু পার্ট দেখাইছি, এটা আর কি বেসিক্যালি তোমাকে ভলিউম বার করতে, ওই দিন আমি দেখাইছিলাম কিভাবে তোমার মোলস বার করতে হয়, এবার তোমাকে বেসিক্যালি ভলিউম বার করতে দিতে পারে। সো দেখে নাও কেমনে, এভরিথিং ইজ সেম। ওই দিন আমরা দেখছিলাম যে কি, টেম্পারেচার কিন্তু ক্যালভিনে থাকবে, আর কি কি থাকবে, তোমার ভলিউমটা কিন্তু মনে রাখবা মিটার কিউবে দিবা। মানে ক্লিয়ার, এসআই ইউনিট তো আশা করি মনে আছে, আগে লেকচারে বলছি। সো ইটস নাথিং নিউ বেসিক্যালি। এটাও সমান, এটাও দেখে নাও। তোমাকে মলার গ্যাস যদি, মলার মাস যদি বার করতে বলে, তোমাকে এইভাবে কিছু জিনিস দেওয়া থাকবে, ঠান্ডা মাথায় মিটার কিউবে কনভার্ট করবা। যেগুলো আবার বারবার বলতেছি, তোমার কিন্তু ফর্মুলা দিয়ে ম্যাথ সোজা। 5 মার্কের মধ্যে আমি কিন্তু ওই দিন বলেছিলাম, এ ধরনের মানে আইডল গ্যাস ইকুয়েশন রিলেটেড 5 মার্কের কোয়েশ্চেন আছে, এর মধ্যে কিন্তু 4 থেকে 3 মার্ক কিন্তু তোমার ইউনিট কনভার্সন। বারবার বলতেছি ভাইয়া, দ্যাট
ইউনিট কনভার্সনে ভুল করবা না। দিস ইজ ইজি 5 মার্ক। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি। এটা ভেরি ইজি আছে। আচ্ছা, তারপরে তো এটা দিয়ে তুমি বেসিক্যালি এইভাবে বার করে ফেললা, এন্ড দেন হিয়ার ইউ গো বেসিক্যালি। আচ্ছা, ক্যালকুলেট দ্য টেম্পারেচার এটা তো বললাম। আর ইউনিটস, এই যে এই জিনিসটা বললাম, the units are incredibly important in this equation. Make sure you know that units you should use and do the necessary conversions when doing your calculations. এটা আমি বারবার বলছি কারণ এখানে মার্ক যায়, অনেকজন এটা লক্ষ্য করে না, বারবার বলতেছি। And it's a silly mistake. I won't say it's not a conceptual mistake, but rather it's a silly mistake. Silly mistake avoid করা জরুরি। তুমি সিলি মিস্টেক অ্যাভয়েড করতেই হবে, নাহলে তুমি মার্ক যাবে, ঠিক আছে? সিলি মিস্টেক সবাই অ্যাভয়েড করতে পারে না। সমস্যা হইতেছে বেশিরভাগই সিলি মিস্টেক করে। সিলি মিস্টেক করবা না, একটু মানে চোখ কান খোলা রেখে এই ধরনের প্রশ্নটা করবা, কারণ এগুলো ইজি 5 মার্ক দিচ্ছে তোমাকে, আর কিছু না। আচ্ছা, তারপরে আসো তোমার ক্যালকুলেটিং yield and atom economy। দুইটা কনসেপ্ট আছে। আমরা প্রথমে পার্সেন্টেজ yield সম্পর্কে একটু ধারণা নেই। In lots of reaction, not all reactants react to form products, which can be due to several factors. হয়তোবা অন্য কোনো রিয়াকশন হইতেছে simultaneously, the reaction does not go to completion, এদেরকে কি বলি আমরা? রিভার্সিবল রিয়াকশন বলি না? রিভার্সিবল রিয়াকশন চিনো? এই যে এইভাবে, দেখছো এই সিম্বলটা? হ্যাঁ। সো এটাকে আমরা রিভার্সিবল রিয়াকশন বলি। So, যে রিয়াকশনস গুলো কমপ্লিশনে যায় না, এগুলো আমরা রিভার্সিবল রিয়াকশন কে বলতে পারি। প্রোডাক্টস আর লস্ট ডিউরিং সেপারেশন এন্ড পিউরিফিকেশন, এটাও খুবই জরুরি, দ্যাট কিছু প্রোডাক্টস লস্ট হয়ে গেছে, এবং হ্যাঁ, লস্টই হয়। আমরা জানি কোনো সিস্টেম এফিশিয়েন্ট না, 100% এফিশিয়েন্ট না। দ্য রিজন ওয়াই কিছু প্রোডাক্টস তো লস্ট হয়ে যাবে সেপারেশন এবং পিউরিফিকেশনের সময়। আমরা যদি পার্সেন্টেজ ইল্ডের ক্ষেত্রে দেখি, দ্য পার্সেন্টেজ ইল্ড শোজ how much of a particular product you get from the reactants compared to the maximum theoretical amount that you get. তার মানে কি, আমরা যদি এখানে দেখি percentage yield is equal to actual yield divided by theoretical yield times 100, এই ফর্মুলাটা যদি ইউজ করি আমরা, আমরা এখানে পার্সেন্টেজ ইল্ডটা বার করতে পারবো। তো পার্সেন্টেজ ইল্ডটা কি করে? পার্সেন্টেজ ইল্ডটা আমাদেরকে বেসিক্যালি কতটুকু এফিসিয়েন্সি, বেসিক্যালি ইন আ সেন্স, ইন আদার ওয়ার্ডস, যেটা বেসিক্যালি আমাদেরকে কি করে, একটা রিয়াকশনের এফিসিয়েন্সি মাপে, আর কিছু না। তো actual yield divided by theoretical yield times 100. What is it? It's the number of moles or mass of product obtained experimentally, যেটা experimentally obtain করা হয় ওটাকে actual yield বলা হয়। আর theoretical হইতেছে যেটা মাস ক্যালকুলেশনের মাধ্যমে আমরা নাম্বার অফ মোলস কিংবা মাস অবটেইন করি, ওটাকে থিওরিটিক্যাল বলা হয়, ঠিক আছে? থিওরি মানে যেটা ক্যালকুলেশনের মাধ্যমে পাইছি, আর অ্যাকচুয়াল মানে যেটা আমরা এক্সপেরিমেন্টালি করে যেটা পাইছি। ব্যাপারটা বুঝছো? এখানে ম্যাথ দেখলে পানির মতো সোজা হয়ে যাবে, এগুলো সাধারণত এমসিকিউতে আসে, এমসিকিউজে আসে। So in an experiment to displace copper from copper to sulfate, 6.5 gram of zinc was added to an excess copper to sulfate. The resulting copper was filtered off, washed and dried. The mass of the copper obtained was 4.8 gram. এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই আমরা ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবো, ওরা যেভাবে বলছে দেখো কি, এখানে কিন্তু বলছে জিঙ্ক টু এন অ্যাক্সিস কপার টু সালফেট, জিঙ্কের সঙ্গে তুমি কপার টু সালফেট এড করবা, জিঙ্ক সালফেট আর কপার সলিড বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয়। তারপরে তুমি নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু এত বাই এত, কত আসে মোলস আসে, তাই না? এভাবে দিয়ে দিবা, দেন বার করলাম, মোলস বার করলা, তাই না? এখন এখানে দেখো, তুমি রেশিওটা দেখতেছো যে কপার আর কপার টু সালফেটের মধ্যে রেশিওটা কি? 1:1 না? এখানে 1 আছে, এখানে 1:1 আছে। তো তুমি প্রথমেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কপারটা বার করবা, যেটা অ্যাকর্ডিং টু দ্য মোল রেশিও। তো 1:1 যেহেতু রেশিও, তার মানে কি ভাইয়া, যতটুকু কপার টু মানে কপার তৈরি মানে যতটুকু জিঙ্ক রিঅ্যাক্ট করতেছে, ঠিক আছে, যতটুকু জিঙ্ক রিঅ্যাক্ট করতেছে ততটুকুই তোমার কপার তৈরি হওয়ার কথা, তাই না? তার মানে কি, যতটুকু হ্যাঁ। 0.10 mole of zinc will give 0.10 mole of copper. এই দেখো এখানে কপার ইয়ে করছে, দেন তুমি কপারের রেসপেক্টিভ মোলার মাসের সঙ্গে মাল্টিপ্লাই করে মাস বার করে ফেলছে, ম্যাক্সিমাম মাস অফ কপার দ্যাট কুড বি ফর্ম, এন্ড দ্যাট ইজ ইয়োর থিওরেটিক্যাল yield। তারপরে ওই ফর্মুলাটা ইউজ করবা। তোমার কিন্তু অলরেডি কি অ্যাকচুয়াল yield দেওয়া আছে, কোথায়? কোয়েশ্চেনেই দেওয়া আছে, দেখো, দ্য mass of the copper obtained was 4.8 gram, তোমার এক্সপেরিমেন্টালি দেওয়া আছে, জাস্ট নিউমারেটরে বসাবা, ডিনোমিনেটর যেটা পাইছো ওটা বসাবা, টাইমস এটা পেয়ে যাবা। Very simple as that. It is possible to calculate a percentage yield that is greater than 100%. But remember, আমরা সবাই জানি 100% এর উপরে হওয়া যাবে না। It's impossible. This would be an error which would occur when preparing crystals due to the crystals, কেন হইতে পারে? Because the crystals may still be dried and baked. তার মানে কি বুঝাইতেছে? তার মানে বুঝাইতেছে যে experimental value আমার বলতে পারো expected ভ্যালুর চেয়ে বেশি। ব্যাপারটা বুঝছো কি বলছি?
এক্সপেক্টেড ভ্যালুর থেকে জি বেশি হয়ে গেছে, দ্য রিজাল্ট ওয়াই বলতে পারো 100%-এর দেখা 100% না হয় 100% বেশি, মনে করো 121% দেখা যাচ্ছে, বাট দ্যাটস এন এরর, রাইট? আমরা 100%ই পাই না, আবার 121% কেমনে হবে? সো দ্যাট মেক সেন্স। আচ্ছা, এটা একটা কারণ হইতে পারে। এগুলো সব ইউনিট 3, দিস আর ইউনিট 3 কোয়েশ্চেন, এটা বলে রাখলাম আর কি। আরেকটা যেটা হইতে পারে সেটা হইতেছে দেয়ার আর ইম্পিউরিটিজ ইন দ্য ক্রিস্টালস, এটা হইতে পারে। সো যদিও ক্রিস্টালস ইয়ে হইতেছে কিন্তু ইম্পিউরিটিস গুলা বেঁচে থাকলো। সো দ্যাটস ওয়ান থিং। ওইগুলা মনে করো আমরা যখন ওয়েক করি, ওয়েক করার সময় চলে আসে, সো দ্যাটস আ প্রবলেম। তারপরে আসো, the mass of the filter paper or container could mistakenly be included in the total mass of the product, এটাও একটা কারণ আছে, তাই না? আমরা চাইলে ফিল্টার পেপারের মাসটাও আর কন্টেইনারের মাস এই দুইটা মনে হয় একসাথে এটা কনসিডার করে ফেলতেছি, মিস্টেকেনলি কনসিডার করে করছি টোটাল মাস অফ দ্য প্রোডাক্টের সঙ্গে, অ্যান্ড দ্যাটস প্রবলেম। সো দেখলা এক্সপেক্টেড যে আমরা এক্সপেরিমেন্টাল মাস পাওয়ার কথা ওটার চেয়ে আমরা কি বেশি পাইতেছি, ঠিক আছে? সো দ্যাটস এন ইস্যু। তারপরে আসো অ্যাটম ইকোনমি। দেখো অ্যাটম ইকোনমি কি, ইটস কাইন্ড অফ দ্য সেম থিং, বাট এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট। দেখো, the atom economy of a reaction shows how many of the atoms used, ওরা বেসিক্যালি কি করে how many atoms আকারে বেসিক্যালি মানে ইকুয়েশনটা সাজাইছে। ইটস বেসিক্যালি হোয়াট ক্যান আই সে, ইট ইজ বেসিক্যালি তোমার পার্সেন্টেজ yield, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে, আর কিছু না। এটাও কিন্তু এক ধরনের পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজই মাপা হয়, বাট এটা জাস্ট কি করছে অ্যাটমস এর আকারে বেসিক্যালি এটা ইয়ে করা হইতেছে। হাউ মেনি অফ দি অ্যাটমস ইউজড ইন দ্য রিঅ্যাকশন বিকামস দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে যতগুলো অ্যাটম রিঅ্যাক্টেন্টে আছে কয়টা বেসিক্যালি, কিংবা ও মনে করো লেটস সে তোমার 100% রিঅ্যাক্টেন্ট অ্যাটমস এর মধ্যে কতটুকু বেসিক্যালি কনভার্ট হয়েছে প্রোডাক্টের অ্যাটমে, এটাই বেসিক্যালি অ্যাটম ইকোনমি রিপ্রেজেন্ট করে। এখন মনে করো 100% এর মধ্যে 75% কনভার্ট হয়েছে, বাকি 25% কনভার্ট হয়েছে না, ওইটাই বেসিক্যালি তোমার মানে লস্ট হয়ে গেছে, ঠিক আছে? এটাকে বেসিক্যালি তোমার অ্যাটম ইকোনমি বলা হয়ে থাকে। দ্য রেস্ট অফ দ্য অ্যাটমস অর দ্য মাস ইজ ওয়েস্টেড as said right here. So it is found directly from the balance আগের মতোই, ইন আ সেন্স আগের মতোই, জাস্ট একটু ফর্মুলাটা ডিফারেন্ট। কি করবা, মলিকুলার মাস অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইডেড বাই দ্য সাম অফ দ্য মলিকুলার মাস অফ অল রিঅ্যাক্টেন্টস, ঠিক আছে? রিঅ্যাক্টেন্টের সব মলিকুলার মাস তুমি সামেশন করে নিচে লিখবা, আর কি করবা, ডিজায়ার্ড প্রোডাক্ট যে অ্যাটম ইকোনমির বার, যে প্রোডাক্টের অ্যাটম ইকোনমি বার করতে বলছে ওইটার মলিকুলার মাসটা উপরে লিখবা। In addition reaction, the atom economy will always be 100% because all of the atoms are used to make the desired product. Whenever there is only one product, the atom economy will be always 100%. For example, এই দেখো ইথিন আর ব্রোমিনের ক্ষেত্রে কি হইতেছে বলো তো, ইথিন আর ব্রোমিনের ক্ষেত্রে এডিশন রিঅ্যাকশন হইতেছে না? Do you think any atom is getting wasted? They are getting added, right? So all of the atoms remain in the product side as well, কিংবা they are basically secured, isn't it? তার মানে কি রেশিওটা কি হয়ে যাবে, 1:1। বুঝছো ব্যাপারটা কি বলছি? তার মানে কি হ্যাঁ 100%, তাই না? তো এই হইলো ব্যাপার। In this case, you divide the mass of the desired product form by the total mass of all the reactants and then multiply by 100. Questions about atom economy often ask in qualitative or quantitative terms. এখন আমরা যদি work example এর ক্ষেত্রে দেখি, দেখো qualitative atom economy, ethanol can be produced by various reactions such as hydration of ethene, substitution of bromoethane. এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে তোমার ইথিনের রিয়াকশন, হাইড্রেশন মানে কি পানির সঙ্গে রিয়াক্ট করা, তাই না, যেটা অ্যালকোহল তৈরি করে। আর সাবস্টিটিউশন মানে কি একটা হাই রিঅ্যাক্টিভ কিংবা একটা তোমার কি বলে একটা গ্রুপ সরায় অন্য একটা গ্রুপ এসে তার জায়গা নিয়ে ফেলে, দ্যাটস বেসিক্যালি সাবস্টিটিউশন। সো দেখতেই পারতেছো কে কাকে সাবস্টিটিউট করতেছে। এখন তোমাকে এক্সপ্লেন করতে হবে কোনটার অ্যাটম ইকোনমি হাই। সো এই ধরনের আনসার কি করতে হবে, ডিরেক্ট ক্যালকুলেশনস করে দেখাই দিবা। এখন দেখো হাইড্রেশন অফ ইথিন, এটা আমরা ঠান্ডা মাথায় বলতে পারি না এটা 100%, কারণ কেন একটু আগে দেখছো না, ইজেন্ট ইট এন এডিশন টাইপ রিঅ্যাকশন, তাই না? তো এটা কি হবে তোমার এই যে পুরোটাই বেসিক্যালি কি হইতেছে ইথানলে কনভার্ট হইতেছে, এই যে ইয়ে 100% থাকবে। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু কিছু কি হইতেছে বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম ব্রোমাইড তৈরি হইতেছে সেকেন্ড রিঅ্যাকশনে। সো NaB এর যেহেতু ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি হইতেছে, তার মানে কি আমাদের যে মলিকুলার মাস অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট এটা কমে যাবে না? এর যদি কমে যায় তার মানে কি অ্যাটম ইকোনমি কমে যাবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? হ্যাঁ সো এই হইলো ব্যাপার, ভেরি ইজি। এই দেখো এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল দিছে, তুমি দেখো ব্লাস্ট ফার্নেস ইউজেস কার্বন মনোঅক্সাইড টু রিডিউস আয়রন 3 অক্সাইড টু আয়রন। তোমাদের কাছে আয়রন 3 অক্সাইড আর কি বলে কার্বন মনোঅক্সাইড রিঅ্যাক্ট করে, উইথ দ্যাট আমাদের বেসিক্যালি আয়রন আসে আর কার্বন ডাইঅক্সাইড আসে। তোমাকে কি ক্যালকুলেট করতে হবে, অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করতে হবে ফর দিস রিঅ্যাকশন, অ্যাজিউমিং দ্যাট দ্য আয়রন ইজ ডিজায়ার্ড। তুমি প্রথমেই ইকুয়েশনটা লিখবা এভাবে,
ঠিক আছে? তুমি ভ্যালুস গুলো সাবস্টিটিউট করবা এইভাবে। এই যে খুবই সোজা। এখন এখানে দেখো, লক্ষ্য করে দেখো, মলিকুলার মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট বলছে, তাই না? তুমি একটা জিনিস লক্ষ্য করছো, ওরা কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করছে। কিসের সঙ্গে মাল্টিপ্লাই করছে? আয়রন, এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট যেহেতু আয়রনের মোলার মাসের সঙ্গে মাল্টিপ্লাই করছে। কেন করছে? তুমি দেখতে পারতেছো এখানে মোল রেশিও কিন্তু কি 2, তাই না? তার মানে কি রেশিওটা এখানে কার্বন মনোক্সাইড ইউজ রেশিওটা 3:2। মনে রাখবা স্টোকিওমেট্রিক কোএফিসিয়েন্টটাও কিন্তু তোমাকে মাল্টিপ্লাই করতে হবে মলিকুলার মাসের সঙ্গে। এম আই ক্লিয়ার কি বলছি? ইয়েস। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকজন এই দেখো, এই দেখো, সামটাইমস a question may ask you to show your working when calculating atomic, কেন বলবে? কারণ এই যে তুমি কিভাবে পাইছো হঠাৎ করে তো বললে হবে না, এটা মানে গ্যাস করলে হবে না, তোমাকে ফুল পার্টটা দেখানো লাগবে। এই জন্য এই যে এইগুলা যখন দেখাবা তখন তুমি তুমি যে বুঝছো এগুলা প্রমাণ। তো এটা দেখে কিন্তু এক্সামিনার মার্ক দিবে, এটা মনে রাখিও। ওকে, এই হইলো গেল। উইথ দ্যাট আমাদের এ লেভেল কেমিস্ট্রি ক্যালকুলেশন পার্টটা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। পিপিএম পাইলাম, অ্যাটমিক পাইলাম, পার্সেন্টেজ yield পাইলাম, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের পাইলাম। ওই দিন আমরা মোলার মাস পড়ছি, কনসেন্ট্রেশন পড়ছি, সব কিছুই মোটামুটি 2টা লেকচার শিটে কভার হয়ে গেছে। ভালো করে দেখবা। আর তোমার তো ওইটার কোনো সমস্যা নাই, মানে এই লেকচার শিট, এই ওয়ার্কশিট তো করছো, রাইট? পুরোটা করছো না? ইয়েস। ওকে, গুড। আশা করি এটার কোনো সমস্যা নাই। যদি থাকে আমাকে জানাবা। ভেরি ইজি, এগুলা টু বি অনেস্ট ইজি আছে। আচ্ছা, এখন আরেকটা আছে, আহ, আরেকটা ওয়ার্কশিট আছে এই লেকচার শিটের উপরে। আমি যদি একটু দেখাই, সেটা হইতেছে তোমার এইটা। আহ, এই যে এটা আমি বানাইছিলাম। বেসিক্যালি ভেরি ইজি এন্ড ভেরি সিম্পল ইজ দ্যাট। তুই আজকে যেগুলা পড়াইছি ওই জিনিসগুলোর ভিত্তিতেই বেসিক্যালি তোমাকে করা লাগবে। সো তোমাকে জাস্ট এটা পিপিএম বার করতে হবে, এটার বার করতে হবে, কনসেন্ট্রেশন বার করবা। ঠিক আছে, যেটা পারবা করবা। এটা ওই দিনের কি বলে, কালকের আগের ক্লাসের কিছু কনসেপ্টের উপরে আছে। এই বলার ভলিউম বার করবা। আর এটা হইতেছে পার্সেন্টেজ ইল্ডের ব্যাথ। ঠিক আছে, সবগুলো একটা ভালো প্র্যাকটিস হবে। এটা আমি ওয়ার্কশিট হিসেবে দিতেছি। বেশি না, কয়টা তোমার এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 9টা আছে। পারবা না? কালকের ক্লাসের আগে, কালকে আমাদের ক্লাস আছে, তাই না? জি। ওকে, তো আমি আজকে দিয়ে দিব পিডিএফ আর ওয়ার্কশিটটা তোমার ইয়ের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে। এটা করে আমাকে আজকে যেভাবে পাঠাইছো ওইটা পাঠাই দিবা। অ্যান্ড ইয়েস, আমি সবসময় বলবো যে আহ, আমার নতুন ক্লাস, মানে ক্লাস শুরু হওয়ার আগে, প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে আমি কিন্তু আস্ক করি যে কোনো ওয়ার্কশিটে কোনো সমস্যা আছে কিনা। তো আমি কিন্তু ওয়ার্কশিটের প্রবলেমস আগে দেখাবো, তারপরে আমি নতুন লেকচার শুরু করবো। সুতরাং আমাকে ফিল ফ্রি ফিল ফ্রি, কোনো কোয়েশ্চেন না পারলে আমাকে আস্ক করবে প্রথম, মানে নেক্সট ক্লাসের মানে নেক্সট ক্লাসে। ঠিক আছে কি বলছি? ওকে, হ্যাঁ। ওকে, তাহলে আজকের জন্য বাই, তাহলে সি ইউ, বাই রুবা বাবা। ওকে, আল্লাহ হাফিজ।